শুভ সন্ধ্যা মিস। হ্যালো, কিভাবে সাহায্য করি? আমি এই জুতোগুলো ফেরত দিতে এসেছি। কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ, জুতোগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। স্যার, কিন্তু এই জুতোগুলো আসল। মাত্র 6বার পরাতেই এগুলো ক্ষয় হয়েছে। আমার টাকা ফেরত দিয়ে গ্যারান্টি কার্যকর করুন। আমি কি এগুলো পরীক্ষা করতে পারি? স্যার, কিন্তু আমি মনে করি জুতোগুলো স্বাভাবিক ব্যবহারের কারণেই এমন হয়েছে। হ্যাঁ, আমি ব্যবহার করেছি, কিন্তু এত তাড়াতাড়ি ক্ষয় হওয়ার কথা নয়। আপনি কখন কিনেছিলেন এগুলো? 3 মাস আগে। কেনার তারিখ অনুযায়ী আজই আপনার গ্যারান্টি শেষ হচ্ছে, তবে সেটা শুধু ফ্যাক্টরি ত্রুটির জন্য। ভাগ্যিস বুঝে সময় মতো এলাম। দেখুন ম্যাডাম, আমার একটা সমাধান দরকার। আপনি হয় আমাকে টাকা ফেরত দিন, নয়তো অন্য জুতো দিন। আর দ্রুত একটা সিদ্ধান্ত নিন, কারণ প্রতি মিনিট আমার জন্য খুবই মূল্যবান। স্যার, আমি মনে করি জুতোগুলো এই অবস্থায় এসেছে স্বাভাবিক ব্যবহারের জন্যই। মানে যদি ক্ষয় হয় তাহলে সেটা আমার দোষ। হ্যাঁ স্যার, এবং এই অবস্থায় আমি কোনোভাবেই ফেরত দিতে পারবো না। আমি তোমার সুপারভাইজারের সঙ্গে কথা বলতে চাই। অপেক্ষা করুন, মালিক এলে ওনাকে ঘটনাটা বলুন। আপনার চাকরি নিয়ে ঝুঁকি নেবেন না। আমি একটা ভিডিও বানাবো আর এই দোকান থেকে আর কেউ কিছু কিনবে না। একটু বলি, কিন্তু মেয়েটি ঠিক স্যার। স্যার, সম্মান রেখেই বলছি, অযাচিতভাবে নাক গলাবেন না। আমি নাক গলাই না, কারণ আমি বুঝতে পারছি আপনি নিজে সুবিধা নিতে চাইছেন। আমি আপনাদের আগেই সাবধান করেছিলাম। পুলিশ ডেকে ওকে দোকান থেকে তাড়ান। দোকানের বিরুদ্ধে অভিযোগ করছি, যেখানে ট্যাক্সি জিনিস বিক্রি হয় না। না না, এটা ঠিক নয়। এখানে কি হচ্ছে? মালিক নিয়ে এসে গেছেন, তার কাছে সমাধান চাইব। সতর্ক থাকুন। ম্যাডাম, শুভ অপরাহ্ন। আমার টাকার ফেরত বা অন্য জোড়া জুতো দরকার। কেন, কি কারণে? কয়েকবার ব্যবহারেই এগুলো নষ্ট হয়ে গেছে। স্যার, কিন্তু এটা তো স্বাভাবিক ব্যবহারের জন্যই হতে পারে। না, আমি অন্য জুতো কিনেছি, সেগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়নি। ম্যাডাম, এই হচ্ছে সেই জুতো। স্যার, মনে হয় আমাদের ঠকাতে চাইছেন। কিভাবে? এত সাহস! কারণ ব্যাপারটা এমনই। আমার ধৈর্য ফুরিয়ে আসছে। আপনারা সমাধান না করলে আমি ভিডিওটা সোশ্যালে দেব। জানেনই তো কি হবে। স্যার, আমাদের এতটা বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। তাহলে আপনি কি করবেন? আমার সৎ সোশ্যাল মিডিয়ায় 90,000 ফলোয়ার আছে। আর আপনি জানেন এতে আপনার ব্যবসার কি ক্ষতি হতে পারে। স্যার, আমি আপনাকে যে সমাধান দিচ্ছি তা হলো জুতার দামের অর্ধেক ফেরত দেব। আমার কাছে এটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে। এটা ন্যায্য নয়। ও মিথ্যে বলছে। ম্যাডাম, আপনাকে এই লোকের চাওয়া মেনে নেওয়া উচিত নয়। এটা আমার দোকান এবং সিদ্ধান্ত আমার। তাই আলেহান্দ্রা ওনাকে টাকা ফেরত দাও। সমস্যা বাড়িও না। মালিকের সঙ্গে কথা বলা আর জোকারদের সঙ্গে কথা বলার মধ্যে পার্থক্য আছে। আমি চাই সবকিছু নগদে হোক। এমএম, এই ছোট্ট সমস্যার সমাধান করার জন্য ধন্যবাদ। চিন্তা করবেন না, আপনার দিনটা ভালো কাটুক। আপনাকেও। ম্যাডাম, আপনি এটা কেন করলেন? তুমি কি দেখোনি আলেহান্দ্রার কি হতে পারতো? মানে আপনি তাকে সব করতে দিলেন শুধু সে টিকটার বলে? উপদেশ চাই না। ব্যবসায় কতটা বিনিয়োগটা শুধু আমিই জানি। কিন্তু ওই হিসাব থেকে আমাদের চুরি করেছে। আলেহান্দ্রা, আর বললে লোকের টাকা বেতন থেকে কাটা হবে। হঠাৎ কোনো কাজ খুঁজলে আমি আপনাকে একটা কাজ দিতে পারি। সত্যি? আমার রেস্তোরাঁ আছে, আরও লোক দরকার। ধন্যবাদ স্যার, সত্যি বলছি আমি রাজি। ম্যাডাম, নিশ্চিত থাকুন ওই লোক ফিরে আসবে এবং আপনার আরও ক্ষতি করবে। আলেহান্দ্রা, তুমি চলে গেলে তোমার সেটেলমেন্টের টাকা আমি দেব না। আমার কোনো আপত্তি নেই। চলো। চলো। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। তোমার নাম কি? কারণ তোমার মতো কেউ কেন একজন অচেনা মানুষকে সাহায্য করবে আর তাকে কাট দেবে? আমার নাম হোসে দানিয়েল। আর তুমি? আলেহান্দ্রা। আলেহান্দ্রা, আসলে আমি শুধু একজন মানুষ যে অন্যায় সহ্য করতে পারে না। কি অদ্ভুত। এখন তো খুব কম মানুষই আছে যারা চুপ করে থাকে না। তাহলে তোমার সঙ্গে এখন আমরা দুজন। আমি মনে করি তুমি খুব ভালো করেছ ওকে ইনফ্লুয়েন্সারটাকে তার জায়গা দেখিয়ে। হ্যাঁ, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ও নিজের মতোই করে নিল। চিন্তা করো না। দেখো, ভাগ্য বা কর্ম যেভাবেই হোক, সব কিছুর জন্য ওকে ঠিকই শাস্তি পেতে হবে। আশা করি খুব শিগগিরই ন্যায় বিচার হবে। হবে নিশ্চয়ই, দেখবে ঠিকই হবে। আর জানো কি, রেস্তোরাঁটা দেখি। হ্যাঁ, ধন্যবাদ। সত্যি সালাদ ট্রাই করুন, খেতে দারুণ লাগবে। ঠিক আছে। 10 মিনিটের মধ্যে আপনার অর্ডার নিয়ে আসছি। তোমাকে দেখে মনে হচ্ছে ভূত দেখলে। ওই জুতার দোকানের ইনফ্লুয়েন্সার এসে গেছে। দুনিয়াটা কত ছোট, এইমাত্র ওকে এখানে পেলাম। আপনি কি করতে চান? ওকে শাস্তি শীঘ্র দিন। হ্যালো, কি সাহায্য করব? ওহো, আপনি তো সেই দিনের নায়ক। বুঝিনি কি বললেন, চিনলাম না। আচ্ছা, মনে হচ্ছে আমি আপনাকে কারো সঙ্গে গুলিয়ে ফেলেছি। নিশ্চয়ই, কিভাবে সাহায্য করতে পারি? আমি বাড়ির বিশেষ স্যুপটা চাই, শুনেছি এটা খুবই সুস্বাদু। খুব ভালো পছন্দ করেছেন। ধন্যবাদ। আপনার অর্ডার 5 মিনিটের মধ্যে চলে আসবে। কি দারুণ দক্ষ। এই রেস্টুরেন্টে গ্রাহকই সবার আগে। এখন আমি মৈক রেস্টুরেন্টে খাবারের মান পরীক্ষা করছি। শীঘ্রই ফলাফল জানতে পারবেন। সে কি অর্ডার করলো? সে স্পেশাল স্যুপ অর্ডার দিয়ে বোধহয় জুতার দোকানের ন্যায় একই কাজ করবে। তুমি কি আমি যা বলেছিলাম সেটা করেছো? হ্যাঁ। ওকে শিক্ষা দাও। স্যুপটা দিয়ে এসো। স্যার, কিন্তু এই, শান্ত হও, এখনই কাজ করার সময়। তুমি কি চাও সে জিতো? আপনি ঠিকই বলছেন। খুব ভালো। অনুমতি দিন। আমি জানতাম না এই জায়গায় এত অদক্ষ লোকজনকে চাকরি দেয়। আশা করি আপনি উপভোগ করবেন। দেখছি অবশেষে বুঝে গেছো কে এখানে বস। আমি শুধু এটুকুই জানি, আপনি সবসময় আপনার অনুসারীদের ঠকান। আমি তো শুধু আমার কাজটাই করছিলাম। আমি শুধু চাই সবাই যখন সত্যিটা জানবে তখন যেন আবার সব সুবিধা যা আপনি প্রতারণা করে পেয়েছেন। কি বলছো কিছুই বুঝলাম না। আপনি খুব ভালো করেই জানেন আপনি কি করছেন। কথাবার্তায় সাবধান না হলে এখান থেকে বের করে দেওয়া হবে। নিশ্চিত থাকো। খাবার উপভোগ করুন। সে তোমাকে কি বলল? সে এতবার এটা করেছে আর কেউ তাকে থামায়নি বলে তার আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী। পরিকল্পনা চালিয়ে যাও। জি স্যার। সাশ্রয়ী মূল্যের এবং বাজেট বান্ধব এই চমৎকার গাড়িগুলো সাধারণ মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত দারুণ একটি বিকল্প হতে পারে, যা তাদের জীবনযাত্রাকে অনেক বেশি সহজ করে তোলে। যেমনটা বলেছিলাম, এখন আমি রেস্টুরেন্ট মৈকের সেরা স্যুপ, বাড়ির সেরা স্যুপের স্বাদ নেব। বলা হয়েছে এটা অন্যতম সেরা, আশা করি ভালো হবে।
কিছু না, ক্যান্ডিডিয়া। একটু অপেক্ষা করো। এটা কি? আমি তো বলেছিলাম। এই অন্যায় শেষ করতে হবে আমাদের। এটা কি চুল? এটা চুল। এটা একেবারেই অকল্পনীয়। ওয়েটার, ওয়েটার, কি সাহায্য করব? আপনি কি আমাকে এটা ব্যাখ্যা করতে পারেন? দুঃখিত, জানি না এটা কিভাবে হলো। এত মর্যাদাপূর্ণ রেস্টুরেন্টে এটা হওয়া উচিত নয়। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শুধু এটুকুই। প্রথমবার এমনটা হলো। পাকঘরে আমরা সতর্ক। দেখতে তো তা মনে হয় না। আমন্ত্রণ, আপনি দেখে নিন। আমি সেটা চাই না। কি করলে আপনি এই খারাপ সময়টা ভুলবেন? আপনি বলুন। আর জানিয়ে রাখি, সবকিছু রেকর্ড হয়েছে। ভিডিওটা দেখাবেন? অবশ্যই। বলার কিছু নেই। একটু অপেক্ষা করুন। এটা কি? এটা কি চুল? প্লিজ এই ভিডিও দেবেন না। এটা আপনার ওপর নির্ভর করছে। ঠিক আছে, হয়তো প্লেট দেওয়া মেয়েটির একটি চুল সেখানে দুর্ঘটনাবশত পড়ে গেছে। হতে পারে, কিন্তু এটা ঠিক নয় যে আপনার কর্মচারীদের অপেশাদারিত্বের জন্য আপনি আপনার ব্যবসা নষ্ট করবেন। তাহলে বলুন, আমি কি করতে পারি? 1 বছর ফ্রি খাবার পেলে মন্দ হয় না। আমার মনে হয় এটা একটু বাড়াবাড়ি। ভাবুন তো, নাকি আমি ভিডিওটা প্রকাশ করব? স্যার, আপনি কি বুঝতে পারছেন যে এতে আমার ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে? এটা আমার দোষ নয়। আপনি তো দেখছেন আমার কাছে খাবারটা কিভাবে এসেছে। আলেহান্দ্রা, দয়া করে 1 মিনিট আসো। এখনই আসছি। বলুন স্যার। তুমি কি স্যারের সুপের প্লেটে চুল ফেলে দিয়েছিলে? আমার মনে হয় না। ভুলের জন্য 1 বছর ফ্রি খাওয়াতে হবে বলছেন স্যার। আপনি জানেন এর মানে কি? মানে আমাকে আপনার বেতনের থেকে 1 বেলার খাবার কেটে নিতে হবে। ঠিক আছে স্যার, আমি আমার ভুল স্বীকার করছি। আশা করি এতেই যথেষ্ট হবে। আমি সন্তুষ্ট। এবং একটা পরামর্শ, দয়া করে আর কখনো এই ভুল করবেন না। গিয়ে মাসিক রেশন কার্ডগুলো আনুন। জি স্যার। রেকু 911, আপনার জরুরি অবস্থা কি? আমার রেস্টুরেন্টে একজন ব্যক্তি আমাদের ঠকানোর চেষ্টা করছে। আপনি কোথা থেকে ফোন করছেন? রেস্টুরেন্ট মইকা, ঠিকানা দিয়ে বোধে ঢাকা ও বেনাভিদেস। সঙ্গে সঙ্গে আমি একটি ইউনিট পাঠাচ্ছি। ধন্যবাদ। স্যার, এখানে 1 বছরের ফ্রি খাবারের কার্ড। কার্ডটা দিন। পারফেক্ট। বোঝার জন্য ধন্যবাদ। আমি যাচ্ছি। এখানে কেউ আপনার সঙ্গে কথা বলতে চান? হ্যাঁ। ওই পুলিশ যিনি এখানে আসছেন। এটা কি ব্যাপার? তুমি কি ভেবেছিলে তুমি পার পেয়ে যাবে? আমরা একটি সন্দেহজনক প্রতারণার অভিযোগ পেয়েছি। অফিসার, ওই যুবক ভান করেছিল আমাদের খাবারে চুল আছে। এটা মিথ্যে এবং আমি সেটা প্রমাণ করতে পারি। একটু অপেক্ষা করুন। এটা কি? ভদ্রলোকের কথাগুলো সত্যি। পুরো ভিডিওটা দেখাও। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সে নিজেই সুপে চুলগুলো রাখছে।
আর তারপর সে ওই নাটকটা করেছিল 1 বছর ফ্রি খাবার পাওয়ার জন্য, যাতে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় না দেয়। মিথ্যা। স্যার, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি নিজেই সুপে চুল ঢুকিয়েছেন। আপনি কি করতে চান, স্যার? কেসদের অপরাধ স্পষ্ট নেন। আমার সঙ্গে আসুন, স্যার। এটা তো আইনসম্মত নয়। কোন অভিযোগে? আমার দোকানের ক্ষতি, ভুয়া স্বাস্থ্য লঙ্ঘনের অভিযোগ এবং আরও কিছু। চুপ থাকার জন্য আর্থিক সুবিধা চাওয়া। একটু অপেক্ষা করুন, আমরা আলোচনা করতে পারি। আমি জানি আপনারা আমাকে একটা শিক্ষা দিতে চান, কিন্তু জেল পর্যন্ত যাওয়ার দরকার নেই। আরও একটা কথা, আমি কোনো ভিডিও কখনোই প্রকাশ করিনি। হ্যাঁ, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন এমন কিছু করার জন্য যা ঠিক নয়। আমি ছিল না। একসময় এখানে প্রধান ব্যবসা ছিল ফলের ব্যবসা। বিশেষ করে আমের ব্যবসার জন্য এলাকাটি পরিচিত ছিল আমপট্টি নামে। পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে 1773 সাল থেকে ইসলামপুরে কাপড়ের পাইকারি ব্যবসা গড়ে উঠতে শুরু হয়, যা সময়ের সাথে সাথে দেশব্যাপী বস্ত্র ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আমার নাম হলো মোহাম্মদ বোরহানুদ্দিন গাজী। ব্যবসার সাথে সম্পর্কিত বলতে গেলে 77 অথবা 78 থেকে জড়িত। সময় ছিলাম গুলিস্তান খদ্দ মার্কেট, আর এই ইসলামপুরে 96 থেকে শুরু করে। আমরা ডাইরেক্ট কোনো কালেক্ট করি না, এখানে যারা ইম্পোর্টার আছে যারা কালেকশন করে তাদের থেকে আমরা নিই। কাস্টমার বলতে গেলে আমাদের সারা দেশে যারা ব্যবসায়ী রিটেল সেলার আছে না, তারাই আমাদের থেকে কেনাকাটা করে, এরা সারা দেশের থেকে। মোহাম্মদ শহীদুল ইসলাম। এই ব্যবসার সাথে অবশ্য অনেকই ধরে 25-30 বছর অভিজ্ঞতা এই ব্যবসার সাথে। কখনো অবশ্য এক স্টাইলের ছিল, তখন থান কাপড় কিনে মানুষ কচ কাপড় কিনে তারপর ত্রিপিস করতো, আর এখন যেমন স্টিচ আনস্টিচ উভয়ই হয়ে গেছে। এখন রেডিমেডই পাচ্ছি, কাস্টমার আর এখন খুঁজে খুঁজে নিতে হচ্ছে না। বাবা বিজনেস যেহেতু আছে, আর আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার অনার্স শেষ করলাম। এখন বাংলাদেশের অবস্থা তো বুঝিনি, এখন পড়ালেখা করে এমন কিছু একটা করা যায় না। যে আলটিমেটলি বাংলাদেশে আপনার বিজনেসটা যদি করা হয় তাহলে গ্রো করা যায়, আর না হলে বিদেশ চলে যেতে হয়। যেহেতু বাবার বিজনেস আছে, গ্রো একটা বিজনেস আছে, বাবা কষ্ট করে করছে, এই জন্য আসছি। আমার ভাই আবার বিদেশ চলে গেছে, তো বিজনেসে হাল তো ধরতে হবে, সেই জন্য আসছি। আর ফিউচারে আপনার এটাকে গ্রো করা, এটা সামনের দিকে আরও নিয়ে যাওয়া, এটাকে টিকারে আস্তে আস্তে বড় করা, এটাই প্ল্যান। বর্তমান সময়েও ইসলামপুরের বছর জুড়ে কাপড়ের পাইকারি কেনাবেচার দিক দিয়ে দেশের অন্যতম বৃহত্তম মার্কেট। তবে রোজা আর 2 ঈদ এলে যেন পুরো এলাকা জমে ওঠে, নতুন কাপড়ের রঙে রঙে ভরে যায় পুরো ইসলামপুর। এ সময় ব্যবসার পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। রোজা ও ঈদকে কেন্দ্র করে শবে বরাতের আগে থেকে শুরু হয় বেচাকেনা, এবং মার্কেট জমে ওঠে রোজার প্রথম সপ্তাহ থেকেই। অন্যদিকে শেষ দিকে আরও এক দফা খুচরা ক্রেতাদের ভিড় বেড়ে যায় ইসলামপুরের কাপড় বিক্রি। একটা রোজা, একটা কোরবানির ঈদ, 2 ঈদে একটু বেচা কিনা ভালো হয়। আর মানে জমজমাট থাকে গেলে রমজানে, বিগত 2টা রমজান আসলে তেমন কিছু হয় না। মানুষের আগে বেঁচে থাকা, তারপরে হইলো বিলাসিতা করা বা কাপড় চোপড়। না, ঈদের সময় যেহেতু মুসলিম কান্ট্রি, ঈদের সময় আমাদের এখানে বেশি, তারপর পূজার সময় হয় কিছু। তারপর যেহেতু এখানে হোলসেলার মোটামুটি আমাদের সবসময় কম বেশি কিছু হয়। ঢাকা সহ দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা এখান থেকেই পাইকারি দরে থান কাপড়, শাড়ি, লুঙ্গি, শার্ট, প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন তৈরি পোশাক কিনে নিয়ে যান। আমাদের প্ল্যান হলো যে সবরাতের থেকে আমাদের বেচা কিনে শুরু হবে। সবরাতের থেকে ওই এখান থেকে আপনি মনে করেন প্রায় 10-15 রোজা পর্যন্ত আমাদের বিক্রি। কাপড়ের ব্যবসাটাই যদিও বিলাসিতার মতনই, সিজন আসলে যেমন পূজায়। ইসলামপুরে দেশি ও বিদেশি 3 পিস, শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের পোশাক, বিছানার চাদর সহ সব ধরনের কাপড় পাওয়া যায়। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায়, ইসলামপুরে বছরে প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকার ব্যবসা হয়, যার বড় অংশই হয় রোজার মাসে। এই বিশাল পরিমাণ কাপড়ের মধ্যে কোনোটি দেশীয় বস্ত্রকলে তৈরি, আবার কোনোটি ভারত ও চীন থেকে আমদানি করা হয়। বিভিন্ন গার্মেন্টস থেকে আসে, চায়নার মাধ্যমে আসে। আপনার গার্মেন্টস থেকে যেটা নিলে আমাদের এখান থেকে নেই, সেটা লাভজনক। চায়না থেকে যেটা আপনার পশ করে দিয়েছে, মানের দিকে অ্যাকুরেটলি আপনার চায়নার মালই। আপনার গার্মেন্টস যেটা চায়নার থেকে আসে, যেটা ওরা আর কি একটা টার্গেট থাকে যে 10,000 পিস মাল করবো। ওরা মাল তো নিয়ে আসে মানে অনেক, প্রায় 4-5 কন্টেনার মাল নিয়ে আসে। ওরা 10,000 পিস মাল করে, ওই মালটা যদি অ্যাপ্রুভ হয়, ওইটা যতটুকু করে অতটুকু চালায়, আর বাকি জায়গা থেকে ওরা বিক্রি করে দেয়। ব্যবসা বাড়ার সাথে সাথে ইসলামপুরের কাপড়ের ব্যবসা সময়ের সঙ্গে সদরঘাট, ফরিদাবাদ ও আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। এখন এসব এলাকায় বিক্রমপুর গার্ডেন সিটি,
গুলশান আরা সিটি, সাউথ প্লাজা, জাহাঙ্গীর টাওয়ার, চায়না মার্কেট সহ 1.5 শতাধিক মার্কেটে কাপড় ও পোশাক বিক্রি হয়। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত 2024 সালের একটি রিপোর্টে জানা যায়, ইসলামপুরের বর্তমানে দোকানের সংখ্যা প্রায় 10,000 ছাড়িয়েছে। ট্রেডিশনাল বিজনেসের পাশাপাশি সাম্প্রতিক কয়েক বছরে ইসলামপুরে অনলাইন পাইকারি ক্রেতাদের সংখ্যাও দ্রুত বেড়েছে। দেশের ই কমার্স এবং এফ কমার্স সেক্টর যতটা দ্রুত গ্রো করেছে, ঠিক সেই একই গতিতে বাড়ছে এই নতুন ধরনের হোলসেল বায়ার গ্রুপ, যারা বর্তমানে আগের তুলনায় অনেক বেশি ভলিউমে পণ্য অর্ডার করছে। অনলাইন মোট কথা কি ইসলামপুরে অনলাইন যারা ইসলামপুর থেকেই নিতে হয়, কারণ অন্যান্য মার্কেটে তো এরকম আপনি দিতে পারেন। যেমন অনলাইনে একটা প্রোডাক্ট একটা কালার 200, 400, 500 পিস, এটা সবাই দিতে পারবে না, এটা ইসলামপুর থেকে একমাত্র নিতে হয়। যারা ঘরে বসে বসে নিজেরাই এগুলি একটা আউট হিসাবে আলাদা একটা সোর্স বেকার দিলাম, সেই হিসাবে তারা করে। তবে তাদের প্রফিটের মার্জিনটা অনেক বেশি করে। তারা অনলাইনে যারা ব্যবসা করে তাদের প্রফিটের মার্জিনটা অনেক বেশি করে। কিন্তু আমাদের এখানে তো রিজনেবল প্রাইস, আমাদের এখানে কোনো ডাকাতির কোনো সিস্টেম, কারণ এখানে হলো আমাদের প্রতিযোগিতা। আমি 5 টাকা কমে দিলাম না, আরেকজনে 5 টাকা কমে দিয়ে দেবে। তো এইখানে অনলাইনের ব্যবসা হোক আর যে কোনো ব্যবসা, সে আমার কাছে কাস্টমার, তাই সে নিয়ে যাচ্ছে একেবারে রিজনেবল প্রাইস। তো তারা সেখানে তাদের খরচ আছে, তারা পৌঁছে দেয়, বা কী পার্সেন্টেজ ওরা লাভ করে সেটা তো আমরা জানি না। আর তাদের সেলও তো অনলাইনে আর কয়জনে কিনে, যারা একেবারে সুখী সমৃদ্ধ বা যারা আবেগ বশবর্তী হয়ে কিনে, জিনিসটা আনকমন ভালো মনে করে তারা কিনে, এই হলো বিষয়টা। তবে সাম্প্রতিক সময়ে ইসলামপুরের পাইকারি কাপড়ের সেলস চোখে পড়ার মতো কমেছে। রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতা আর চলমান ডলার ক্রাইসিস সব মিলিয়ে গ্রাহকদের পারচেসিং পাওয়ার অনেকাংশেই কমে গিয়েছে, যার সরাসরি ইম্প্যাক্ট পড়েছে ইসলামপুরের বিজনেসে। অনেক ব্যবসায়ীরা বলছেন, অর্থনৈতিক অস্থিরতার কারণে ক্রেতারা এখন আগের মতো অর্ডার দিতে সাহস পাচ্ছে না। আমার এক সময় এমন গেছে, ভাত নিয়ে আসছে, কাস্টমারের গ্যাদারিংয়ের জ্বালা, এই করার জ্বালা ভাত খাওয়ারও সুযোগ পেয়ে আমি দোকানে এসে একবারে অজু করে এসে বসতাম মসজিদের কাছেই। আজানটা দিলে জামাতরা খারিলে দিয়ে অন্তত জামাতে নামাজটা আদায় করে আসতে পারি, এরকম অবস্থান ছিল। এখন অবস্থানটা হয়েছে এরকম যে দোকান খোলা আর বন্ধ করা প্রতিদিন হচ্ছে। যেমন আমাদের এখন বেশি সেল হচ্ছিল ওই দুইটা আইটেম, মাইক্রো আর হইলো এলেক্স স্টোর। এটার প্রফিট আমাদের মিনিমাম অন্তত 10% আমাদের প্রফিট করতে হয়, কিন্তু ওইটা 1%, 0.5% পড়ে না। যেমন ধরেন 135-40 টাকা কিনা, 140 টাকা কিনা, 141 টাকা বিক্রি, তাহলে পার্সেন্টেজ কত বলো? একটা কথা বলো না, 50 পয়সা এরকম। আর আসলে ব্যবসা বাণিজ্য গোটা আমাদের, আমি একা না, গোটা ইসলামপুরে আর ব্যবসায়ী জগৎটাই এখন খুব একটা বিপর্যয়ের ভিতরে আসে। এই দোকানের ভিতরে 30 বছর হয়েছে। এখন বর্তমান ব্যবসা বাণিজ্যের কথা বলতে গেলে 10 বছর আগে আমি যদি ফিরে যাই, তখন আমি কন্টিনিউ মনে করেন 4 লাখ 5 লাখ আমার কন্টিনিউ বেচা হইতো। এই 4-3 বছর ধরে এমন অবস্থা যে আমাদের প্রতিদিন 1 লাখ টাকা সেল হয় না দোকানটাতে। ব্যবসা এমন অবস্থা হয়েছে যে আগে আমি দুপুরের বাসায় নিয়ে যেতাম না তখন ব্যবসা ছিল অন্যরকম। এখন 10 বছর পর যে এখন বর্তমানে আমাদের মনে করেন সেল হয় প্রতিদিন 20,000, 30,000, 40,000 টাকা। আমার প্রতিদিন এই দোকানটার খরচ আছে 10,000 টাকার উপরে আমার খরচ আছে। মানে ইয়ের পরে 5ই আগস্টের পরে যেমন আরও আমাদের ব্যবসা খুবই খারাপ অবস্থা, অর্থনৈতিক অবস্থা যেই খারাপ, অনীহার প্রকাশ করে। দেখা যায় যে পার্টি আসতে মনে করেন আপনার প্রতি মাসে একবার, এখন ওই পার্টি এখন 6 মাসে আমি তাদের পাইতাছি না। টাকা চাইলে তারা আমাদের অনীহার করে, এখন খুবই খারাপ অবস্থা আছে। এখন কি বলুন, যে অতীত বইলা মানে তো লাভ নেই। অতীতে মহাজনে একটা জায়গায় 2টা দোকান আমরা করতে পারছি, এখন প্রয়োজন বোধে মহাজনা দোকানে যে আর একটা দোকান ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। লস তো করা যায় না। আমাদের কর্মচারী ছিল 10 জন, এখন বর্তমান আমরা আছি মহাজন নিয়ে, মহাজনের ছেলে নিয়ে আমরা আছি 5 জন। 10 জনের জায়গায় এখন 5 জন আছি আমরা। ব্যবসা এমন অবস্থা যে আমরা আমাদের যে সেল বা আমাদের যে স্যালারি বাড়াবো এটাও মহাজনে বলতেছে, আমরা আমাদেরও খুব পূর্ণ অবস্থা, বেতন বাড়াইতে পারতেছি না। অর্থ মনে করেন আমার সংসারের ব্যয় বাড়ছে বেশি, আয় তো নাই। এখন আমরাও খুব নাজুক অবস্থায় আছি, কি করব আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। তবে এসব বাধার পরও নতুন উদ্যোক্তাদের জন্য ক্লোদিং বিজনেস শুরু করার অন্যতম সেরা জায়গা হলো ইসলামপুর। এখানে সুলভ মূল্যে সোর্সিং অপশন পাওয়ার পাশাপাশি পুরো ক্লোদিং ট্রেড শেখার সুযোগ রয়েছে নতুন উদ্যোক্তাদের জন্য। কিভাবে কাপড়ের দাম ঠিক করতে হয়, কোন ফ্যাব্রিক বেশি চলে, বাজারের ডিম্যান্ড কী, আর ক্রেতারা কী ধরনের পণ্য পছন্দ করে, এসব গুরুত্বপূর্ণ বিষয় খুব দ্রুত শিখতে ইসলামপুর অন্যতম একটি প্রধান মার্কেট। অনেক লোকে আমাদের এখানে কি করে, ওরা ছবি তুলে
ওরা 2 গজ 3 গজের মাল অর্ডার হয়, অর্ডার হলে আমাদের এখান থেকে নিয়ে যায়। আমাদের এখানে আসলে হয়তো আমাদের এখানে কি একটা আপনারা ছবি তুলে নিয়ে যেতে পারেন, ছবি তুলে নিয়ে অনলাইন পেজে ছাড়লেন, পেজে ছাড়ার পর ওটা অর্ডার হবে, কয় গজ নেবে কী আসবে বিষয়, যখন অর্ডার হবে তখন আমাদের এখানে আসবেন, আমরা দিয়ে দেবো। আমরা যে আমাদের যতটুকু সহযোগিতা দরকার ততটুকু দিতে পারবো। নতুন বলতে যে কোনো জিনিসই শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না। আপনার 20 টাকা আছে, আপনি ব্যবসা করতে পারবেন না। আবার দেখা যায় তো টাকা নাই, এরা ও লাখ টাকা কামাইতেছে। ব্যবসার ধরন বুঝতে হইব, ব্যবসা জানতে হইব, এছাড়া কিছু করার নেই। আমি গিয়ে একটা হোস্টেল দিয়া বয়ে থাকলে হইব না, কারিগরের দিন নাও থাকতে পারে, আমার টেবিলে খারাইতে দিতে পারে, আমি পারি না মানে কারিগর নাই মানে আমার ব্যবসা বন্ধ। যে কোনো ব্যবসায়ী নিজে জানতে হইব, নিজে জানলে একজনের খাটাইতে পারবে। আলহামদুলিল্লাহ 100% সহযোগিতা আমরা তাকে করতে পারি। ওনার মন মতো সব রকম জিনিস আমাদের এখানে দেওয়ার মতো ক্যাপাসিটি আছে। আল্লাহ চায় তো 64 ডিস্ট্রিক্টে মাল যায়। আর ঢাকাতেও বড় বড় মার্কেটে যে বসুন্ধরা সিটিতে আছে, উত্তর আছে, বনানী, গুলশান, এই আইটেমগুলি এখানে পিছন। চাকরির খাত তো আমাদের কম, সবাই খালি বিদেশমুখী একটা রাস্তা আছে বিদেশ গেলে। কিন্তু আমার যুক্তি হলো যে টাকাটা দিয়ে 15 লাখ 20 লাখ 10 লাখ 5 লাখ আনুপাতিক যে লেবার শ্রেণী গেলে তো 7-8 লাখ টাকা 10 লাখ টাকা লেগে যায়। সেই বিদেশে যাই আমি হিসাব করে দেখছি কেউ লাভবান না। সে 2 বছর পরে আবার দেশে আসতে হয়, সর্বোচ্চ 2 বছরের বিষয় দেয়, নাহলে 3 বছরে দেয়। তো যা কামাইলো, যেই টাকা খরচ করে গেলো ওইটা বাদ দিলে এরপরে দেখা গেলো জানিয়ে আসলে এগুলি বেড়ায় দেড়ায় দুমদারাকা করে খাইয়ে নেওয়ার সমালোচনা হয়ে যায়। কিন্তু তার চাইতে দেশে উদ্যোক্তা হইয়া দেশে কাজ করলে সেটা ভালো হইতো। বাংলাদেশের কাপড় ব্যবসায় ইসলামপুর এখনও একটি গুরুত্বপূর্ণ সোর্সিং হাব, যেখান থেকে দেশের বিভিন্ন জেলার খুচরা বিক্রেতারা নিয়মিত কাপড় সংগ্রহ করে। ফলে দেশের কাপড় ব্যবসায়ীদের কাছে ইসলামপুর একটি নির্ভরযোগ্য মার্কেট হিসেবে বছরের পর বছর ধরে তার গুরুত্ব ধরে রেখেছে।